নমস্কার এবং ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ। পশ্চিমবঙ্গ পিএসসি, পশ্চিমবঙ্গ পুলিশ এবং তার সাথে সাথে এসএসসি সেন্ট্রাল লেভেলের যে কোনো পরীক্ষার জন্য আমি এই জিকে বুস্টার সিরিজ চালু করেছি, যেখানে আমি প্রিভিয়াস ইয়ার বিভিন্ন ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আলোচনা করব তোমাদের সাথে। এবং এখানে শুধু কোয়েশ্চেন অ্যান্সার করা নয়, সেই কোয়েশ্চেনের পিছনে প্রপার এক্সপ্লেনেশন আমি এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করবো, যাতে অ্যাকচুয়ালি আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কেন করি তার কারণ হচ্ছে প্র্যাকটিস করার জন্য। কারণ এই ধরনের কোয়েশ্চেনই আমাদের যে আগামী পরীক্ষাগুলো আসতে চলেছে সেখানে আসবে। তো সেই জন্য প্রত্যেকটা কোয়েশ্চেন আমি এইভাবে আলোচনা করব যাতে সেখান থেকে অন্যান্য কোয়েশ্চেন আসলে তোমাদের সুবিধা হয়, এবং টপিকটা যেখান থেকে কোয়েশ্চেন এসছে সেই টপিকটা যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এইভাবে আমি এই সিরিজটা আমি কন্টিনিউ করবো। আজকে সেট 2, এর আগে সেট 1-এ অলরেডি আমি 25টা কোশ্চেন আলোচনা করেছি। তোমরা এই চ্যানেলের প্লেলিস্টে গেলে এই প্লেলিস্টটা পেয়ে যাবে 2024 প্রস্তুতির, যার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে এবং উপরে আই বাটনে দিয়ে রাখছি, সুবিধা হবে তোমাদের খুঁজে পেতে। এইভাবে আমি প্রচুর এমসিকিউ, প্রচুর সেট এইরকম তোমাদের সঙ্গে আলোচনা করব। তার জন্য তোমাদের কি করতে হবে, যারা এই চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকন অবশ্যই টিপে দাও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। এবং তার সাথে সাথে এই ভিডিওগুলো কেমন লাগছে তোমরা নিচে কমেন্ট করে জানাও, ভালো লাগলে লাইক করো। এইটুকু শুধু তোমাদের করতে হবে, বাকি সব থেকে বেস্ট কোয়েশ্চেন অ্যান্সার আমি তোমাদের প্র্যাকটিস করাবো এই সিরিজের মাধ্যমে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। ফার্স্ট কোশ্চেন, আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, টার্সিয়ারি খাতের কার্যক্রমের মধ্যে রয়েছে ড্যাশ: খনন কার্যকলাপ, ব্যাংকিং কার্যকলাপ, দুগ্ধ উৎপাদন এবং উপরের সবকটি। অর্থনীতির থেকে কোশ্চেন এসছে, ইকোনমিক্স থেকে। এই কোশ্চেনটা উত্তর করার আগে আমি তোমাদের এই টপিকটা কিছু এর সম্পর্কে আলোচনা করতে চাই। অর্থনীতিকে তার অ্যাক্টিভিটি মানে কাজের ভিত্তিতে 3 ভাগে ভাগ করা হয়। প্রথমটা হচ্ছে প্রাইমারি সেক্টর, সেকেন্ড হচ্ছে সেকেন্ডারি সেক্টর, এবং থার্ড হচ্ছে, যেটা আমাদের এখানে কোয়েশ্চেন করা হয়েছে, টার্সিয়ারি সেক্টর। বাংলা করলে টার্সিয়ারি সেক্টর হচ্ছে সেবা খাত, সেকেন্ডারির বাংলা হচ্ছে মাধ্যমিক খাত, এবং প্রাইমারি হচ্ছে প্রাথমিক খাত। এই ভাগটা কিভাবে করা হয়, একদম প্রকৃতি থেকে যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলোকে প্রাইমারি সেক্টরের মধ্যে রাখা হয়, অর্থাৎ কৃষিকাজ। সেখানে ডাইরেক্ট আমরা প্রকৃতিকে কাজে লাগিয়ে কৃষিকাজের মাধ্যমে উৎপাদন করা হয়, এবং তার থেকে আমরা ইকোনমিক অ্যাক্টিভিটি করি, অর্থাৎ সেগুলো বিক্রি করে সেখান থেকে অর্থ উপার্জন করে কিছু মানুষ। তো সেইটাকে আমরা রাখবো প্রাইমারি সেক্টরের মধ্যে। তেমনি ভাবে যদি আমরা দেখি ফিশিং, মাছ ধরা, ডাইরেক্ট আমরা প্রকৃতি থেকে নিয়ে সেই জিনিসটার কোনো রকম চেঞ্জ না করে সেই মাছটাকে আমরা বিক্রি করে দিই, দিয়ে তার থেকে আমরা অর্থ উপার্জন করি, সেটাকে আমরা প্রাইমারি সেক্টরের মধ্যে রাখবো। সেকেন্ডারি সেক্টর কি? মাধ্যমিক খাত হচ্ছে যেখানে এই প্রাইমারি সেক্টর থেকে পাওয়া জিনিসগুলোকে ফার্দার প্রসেস করা হয় বা সেটাকে অন্য কিছুতে পরিবর্তন করা হয়। সেইখানে যেখানে করা হয় সেটা হচ্ছে মাধ্যমিক বা সেকেন্ডারি সেক্টর। যেমন হচ্ছে আমরা খনিজ পদার্থ পাচ্ছি, সেই খনিজ পদার্থটাকে কোনো একটা ফ্যাক্টরির মধ্যে নিয়ে গিয়ে আমরা লৌহ ইস্পাত তৈরি করছি, বা আমরা গাড়ি তৈরি করছি, লৌহ ইস্পাত থেকে আমরা গাড়ি তৈরি করছি, বা আমরা কি করছি, যে ফলমূল উৎপাদন করেছিলাম প্রাইমারি ক্ষেত্রে সেইটাকে নিয়ে আমরা জ্যাম, জেলি, আচার তৈরি করছি। তো যে কোনো এই উৎপাদন জাতীয় জিনিস যেখানে হবে সেটাকে আমরা বলবো সেকেন্ডারি সেক্টর। আর টার্সিয়ারি বা সেবা ক্ষেত্র কোনটা? যেখানে এই দুটো ক্ষেত্রকে সুবিধা বা সেবা দেওয়ার জন্য যে সমস্ত কাজ হয় সেটা হচ্ছে সেবা ক্ষেত্রে লাগবে। অর্থাৎ প্রাইমারি ক্ষেত্রে কোনো একজন কৃষক রয়েছে, তার দরকার কি? লোন, কারণ সে বীজ কিনবে, উচ্চ ফলনশীল বীজ কিনবে বা ট্রাক্টর কিনবে। সে টাকা কোত্থেকে পাবে? ব্যাংক থেকে পাবে। কোনো একজন ব্যবসায়ী রয়েছে, সে একটা নতুন ফ্যাক্টরি তৈরি করতে চায়, বা কোনো ফ্যাক্টরির মধ্যে আরো নতুন যন্ত্রপাতি লাগাতে চায়। সে কাজ করে কোথায়? সেকেন্ডারি সেক্টরে। তার কারখানা রয়েছে মানে সে সেকেন্ডারি সেক্টরে কাজ করে। তার দরকার কি? ব্যাংক লোন, কারণ সে এগুলো কিনতে চায়। তো ব্যাংক পরিষেবা একটা হচ্ছে সেবা ক্ষেত্রের মধ্যে পড়ছে। যে কৃষিকাজে উৎপাদন করেছে, কিছু ধান উৎপাদন করেছে, সে সেটাকে বাজারে নিয়ে যাবে, তার জন্য দরকার কি? ট্রান্সপোর্ট, সেটা একটা সেবা ক্ষেত্রের মধ্যে পড়ছে। তো যেগুলোতে এই দুটো সেক্টরকে সুবিধা দেওয়ার কাজ করে যে সেক্টর, সেটা হচ্ছে সেবা ক্ষেত্র বা টার্সিয়ারি সেক্টর।
এটা গেল অ্যাক্টিভিটি বা কার্যের ভিত্তিতে ইকোনমিকে তিনটে ভাগে ভাগ করা হয়। সেকেন্ড, ওয়ার্ক কন্ডিশন, কাজের ক্ষেত্র। ঠিক আছে, এটা তো কাজ হিসাবে ভাগ করলাম, কাজের ক্ষেত্র অনুযায়ী অর্থনীতিকে দুটো ভাগে ভাগ করা হয়, অর্গানাইজড সেক্টর বা সংগঠিত ক্ষেত্র, এবং আনঅর্গানাইজড সেক্টর। আনঅর্গানাইজ মানে হচ্ছে অসংগঠিত ক্ষেত্র, যেখানে সমস্ত ধরনের সুবিধা একজন কর্মচারী পায় বা একজন মানুষ পায়, যেখানে কাজ করে নিশ্চিত কাজ পায় এবং তার সাথে সাথে সামাজিক সমস্ত সুরক্ষা পায়, সেটা হচ্ছে অর্গানাইজ সেক্টর। মানে এমন সেক্টর যেখানে এরকম ব্যাপার নয় যে আজকে কাজ করছি কালকে থাকবে কিনা জানি না, মোটামুটি একটা সিকিউরিটি রয়েছে যে হ্যাঁ কাজটা আমি করছি এটা সেটা থাকবে। বা পিএফ ইএসআই, এগুলো শুনেছো, পিএফ ইএসআই ইত্যাদি অন্যান্য সুবিধা, মেডিকেল সুবিধা বা ইন্স্যুরেন্সের সুবিধা, এই সমস্ত সুবিধা পাওয়া যায়, সেটা হচ্ছে অর্গানাইজ সেক্টরের মধ্যে পড়ে যাবে। যে কোনো অফিস জাতীয় কাজ, যে কোনো অফিসের কাজ, সেবা ক্ষেত্রের অধিকাংশ জিনিস এটা অর্গানাইজ সেক্টরের মধ্যে পড়বে। কিন্তু আনঅর্গানাইজ সেক্টর কোনটা, যেখানে এইরকম কোনো সুবিধা নেই। ফর এক্সাম্পল, যারা লেবার, অর্থাৎ আমরা মাঝখানে খুব রিসেন্ট আমরা এই সম্পর্কে মানে খুবই আলোচনার বিষয় ছিল পরিযায়ী শ্রমিক। তাদের কি, তারা একটা রাজ্যে গিয়ে কাজ করছে, কিন্তু সেখানে গিয়ে তাদের কোনো ঠিক নেই যে আজ এই মাসে কাজ করছে মানে পরের মাসে কাজ পাবে, এরকম একটা ব্যাপার। তাছাড়া তাদের কোনো অন্যান্য সুবিধা নেই, পিএফ ইএসআই বা কোনো রকম সরকারি সুবিধা ইত্যাদি নেই। তো সেই মানুষজন পড়ে যাচ্ছে আনঅর্গানাইজড সেক্টরের মধ্যে। আবার অর্থনীতিকে আরেক ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে অ্যাসেট ওনারশিপ, মানে সম্পত্তির অধিকার নিয়ে। সম্পত্তির অধিকার কার কাছে আছে সেই ভিত্তিতে অর্থনীতিকে দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পাবলিক সেক্টর এবং আরেকটা হচ্ছে প্রাইভেট সেক্টর। এটা খুবই সোজা ব্যাপারটা। পাবলিক সেক্টর যেটা সরকারের আন্ডারে থাকবে সেটাই পাবলিক সেক্টর, যেটার মালিক হচ্ছে কোনো বেসরকারি মানে সংস্থা বা কোনো ব্যক্তি, সেটা হয়ে যাচ্ছে প্রাইভেট সেক্টরের মধ্যে। তো আমাদের এই পুরো ব্যাপারটা বোঝানোর কারণ হচ্ছে এখান থেকে কোশ্চেন যেহেতু এসছে, এখান থেকে বাকি কিছু তোমাদের যাতে সুবিধা হয় বুঝতে, ব্যাপারটা কি খাত, ব্যাপারটা কি সেটা বুঝিয়ে দিলাম। তো এখানে যে কোশ্চেনটা মেনলি এসছে যে টার্সিয়ারি খাতের কার্যক্রমের মধ্যে রয়েছে কোনটা, আমরা অলরেডি পড়ে বুঝতে পেরেছি আশা করছি, যে ব্যাংকিং সেক্টর, ব্যাংকিং অ্যাক্টিভিটি এর মধ্যে রয়েছে। ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ব্যাংকিং ক্ষেত্র। আচ্ছা, সেক্টরের যে প্রথম যে সেক্টরটা আমরা আলোচনা করেছিলাম যে প্রাইমারি সেক্টর, এর মধ্যে কি কি থাকছে, কৃষিকাজ, ডেয়ারি, দুগ্ধজাত দ্রব্য ইত্যাদি, ফিশিং, মাছ ধরা, ফরেস্ট্রি, বনজ সম্পদ ইত্যাদি। সেকেন্ডারি সেক্টরের মধ্যে থাকছে ম্যানুফ্যাকচারিং, যেখানে জিনিসপত্র তৈরি করা হবে। টার্সিয়ারি সেক্টরের মধ্যে থাকছে কি, সেবা, রেল পরিষেবা, বাস পরিষেবা, ডক্টর, সমস্ত কিছু সেবা যাই থাকছে সেগুলো পড়ে যাচ্ছে। বা যারা আইটি তে কাজ করছে, সফটওয়্যারে তারা সেবা দেয়, যারা কাস্টমার কেয়ারে কাজ করছে, তারা সবই হচ্ছে সেবার মধ্যে পড়ছে। তো সেক্টর হচ্ছে এইভাবে ভাগ করা হয়েছে। 2 নম্বর কোশ্চেন, সাগা দাওয়া বৌদ্ধদের অন্যতম বড় উৎসব নিচের কোন রাজ্যে এটা পালন করা হয়, ঝাড়খণ্ড, সিকিম, ওড়িশা নাকি কেরল? খুব ইম্পর্টেন্ট এটা একটা উৎসব। বৌদ্ধদের যে মহাযান শাখা রয়েছে, সেই মহাযান শাখার মানুষদের পালিত উৎসব হচ্ছে সাগা দাওয়া। এটা সিকিমে পালন করা হয়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, সিকিম। অন্যান্য রাজ্য যেগুলো রয়েছে সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট উৎসব, যেমন ঝাড়খণ্ডের খুব ইম্পর্টেন্ট একটা উৎসব হচ্ছে টুসু, টুসু পরব। তারপরে করম উৎসব, করম উৎসব। তোমরা যদি চাও, যদি তোমাদের মনে হয় যে এর উপরে আলাদা একটা ক্লাস দরকার উৎসবগুলোর উপর, আমি যেরকম আর্ট অ্যান্ড কালচারের উপরে ভিডিও বানাচ্ছি, তোমরা প্লেলিস্ট দেখেছো অনেকেই, সেখানে আমি এই উৎসবের উপর একটা ভিডিও বানাতে পারি যদি তোমাদের প্রয়োজন হয়। তো কমেন্ট করে অবশ্যই জানাবে। সিকিমেরই আর একটা খুব গুরুত্বপূর্ণ উৎসব রয়েছে যেটা অনেকবার পরীক্ষা এসছে, সেটা হচ্ছে লোসার। ওড়িশাতে রথযাত্রা খুব ইম্পর্টেন্ট উৎসব। রথযাত্রা অন্যান্য জায়গাতে হলেও পুরীর রথযাত্রা সব থেকে বড়। এবং আরো একটা খুব ইম্পর্টেন্ট উৎসব রয়েছে ওড়িশাতে, নুয়াখাই। এটা একটা নববর্ষ উৎসব, মানে নতুন, এটাকে কি বলে, হারভেস্টিং ফেস্টিভ্যাল। নুয়াখাই মানে কৃষিকাজ শুরুর আগে এই উৎসবটা হয়। কেরালার সব থেকে ইম্পর্টেন্ট যেটা ওনাম আর বিশু। কেরালার নববর্ষ উৎসব হচ্ছে বিশু। তো এইগুলো কেরালে পালিত হয়। সিকিমের ইম্পর্টেন্ট উৎসব হচ্ছে, সব থেকে বিখ্যাত, অন্যতম বিখ্যাত উৎসব হচ্ছে সাগা দাওয়া, এবং মহাযান বৌদ্ধরা এটা পালন করে। 3 নম্বর কোশ্চেন, ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী অববাহিকা
কোনটি যা দেশের 10% এলাকা জুড়ে রয়েছে? প্রথম জানতে চাওয়া হয়নি, সেকেন্ড জানতে চাওয়া হয়েছে। প্রথম জানলাম, প্রথম বললে আমরা সহজেই বলে দেবো যে সব থেকে বড়। আচ্ছা, বৃহত্তম নদী অববাহিকা। ফার্স্ট অফ অল, অববাহিকা জিনিসটা কি? অববাহিকা হচ্ছে কোনো একটা নদী, তার সঙ্গে বিভিন্ন উপনদী এসএমএস এ, ঠিক আছে। তারপর সেই নদীটা তার মোহনার কাছে গিয়ে বিভিন্ন শাখা নদী তৈরি করে। একটা নদী যতটা অঞ্চলের ওপর প্রভাব বিস্তার করে, অর্থাৎ বর্ষার সময় এই নদীটার কি হয়, দুকুল ছাপিয়ে বন্যা হয়। এই বন্যার প্রভাবে কি হয়, প্লাবনভূমি তৈরি হয়, অর্থাৎ এই অঞ্চলে নতুন পলিমাটি জমা হয়। যতটা অঞ্চল জুড়ে নদীর এই প্লাবনভূমি গঠন করে বা নদীটা তার উপর, এই অঞ্চলটার উপর প্রভাব বিস্তার করে, সেই অঞ্চলটাকে বলা হয় নদী অববাহিকা। তো আয়তনের দিক থেকে দেখতে গেলে ভারতের সব থেকে বড় নদী অববাহিকা অবশ্যই গঙ্গা। গঙ্গা হচ্ছে ভারতের সব থেকে বড় নদী অববাহিকা। সেকেন্ড এখানে জানতে চাওয়া হয়েছে, সঠিক উত্তর হচ্ছে ভুল রয়েছে, এটা ডি হবে, গোদাবরী। ঠিক আছে, গোদাবরী ইজ দ্য রাইট অ্যান্সার। গোদাবরী নদী অববাহিকা হচ্ছে ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী অববাহিকা। ওকে, প্রথম কয়েকটা নদী অববাহিকা এবং তার আয়তন। গঙ্গা নদী অববাহিকা, এখানে যে ইয়েলো কালারের মার্ক করা হয়েছে এটা হচ্ছে গঙ্গা নদী অববাহিকা। এখানে হচ্ছে গঙ্গা মেন নদী, এটা হচ্ছে যমুনা নদী, তার অন্যান্য উপনদী শাখা নদী। এতটা অঞ্চল জুড়ে তার প্রভাব বিস্তার করে, অর্থাৎ এখানে বন্যা, প্লাবনভূমি ইত্যাদি হয়। তো সেই জন্য গঙ্গা অববাহিকা হচ্ছে সব থেকে বড়। টোটাল যদি এরিয়া বলা হয় 8,08,334 বর্গ কিলোমিটার, এটা স্কোয়ার কিলোমিটারে রয়েছে। তারপর রয়েছে সেকেন্ড গোদাবরী, থার্ড হচ্ছে কৃষ্ণা, ফোর্থ ব্রহ্মপুত্র, ফিফথ নর্মদা, সিক্সথ হচ্ছে কাবেরী এবং সেভেন্থ হচ্ছে তাপি। যদি চাও তোমরা এই স্কোয়ার কিলোমিটারটা মনে রাখতে পারো, বাট আমার মনে হয় শুধু গঙ্গা নদীর অববাহিকা টোটাল কতটা সেটা মনে রাখলেই হবে। বাকিগুলো অ্যাপ্রক্স মনে রাখতে পারো, প্রায় 3 লক্ষ হচ্ছে গোদাবরী। আর কখনোই এই কোশ্চেনে সিন্ধু হবে না, অনেকে সিন্ধু অ্যান্সার দিয়ে দেয়, কারণ সিন্ধু নদী আমাদের এখানে বেশি অঞ্চল জুড়ে প্রবাহিত নয়, বেশিরভাগটাই পাকিস্তানে। তো সেই জন্য সেকেন্ড হচ্ছে গোদাবরী। ওকে, 4 নম্বর কোশ্চেন, কলকাতায় ভারতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট ISI এর প্রতিষ্ঠা কে করেন? প্রশান্ত চন্দ্র মহলানবিশ, শুভেন্দু শেখর বসু, JM সেনগুপ্ত, RN মুখোপাধ্যায়। 1931 সালে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বা কলকাতা ভারতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট তৈরি করেন কে? প্রশান্ত চন্দ্র মহলানবিশ, PC মহলানবিশ। ইনি ইম্পর্টেন্ট একজন পরিসংখ্যানবিদ ছিলেন, একজন ইকোনমিস্ট ছিলেন, এবং আমাদের যে সেকেন্ড 5-year প্ল্যান, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এনার নামে প্রশান্ত চন্দ্র মহলানবিশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেই জন্য মহলানবিশ প্ল্যানও বলা হয়। তো এখানে সঠিক উত্তর অপশানে প্রশান্ত চন্দ্র মহলানবিশ। 5 নম্বর কোশ্চেন, ভারতের সংবিধানের কোন ধারা উল্লেখ আছে যে লোকসভায় একজন স্পিকার, একজন ডেপুটি স্পিকার থাকতে হবে? কত নম্বর আর্টিকেলে বলা রয়েছে যে একজন স্পিকার, একজন ডেপুটি স্পিকার থাকবে? সেটা হচ্ছে সঠিক উত্তর অপশানে আর্টিকেল 93। স্পিকারের নির্বাচন কিভাবে হয়? প্রথমে লোকসভার নির্বাচন হয়, যে লোকসভা ইলেকশন এখন চলছে, তার মাধ্যমে আমরা একটা নতুন লোকসভা তৈরি করব। এখানে ডাইরেক্ট ভারতের মানুষ পার্টিসিপেট করে, আমরা সব ভোট দিই। লোকসভা নির্বাচিত হওয়ার পর লোকসভার যারা সদস্য তারা নিজেদের মধ্যে ভোট দেবে এবং ভোট দিয়ে একজনকে স্পিকার চুজ করবে। লোকসভার স্পিকারের যে ভোট, সেখানে শুধুমাত্র লোকসভার যারা সদস্য তারাই অংশগ্রহণ করবে। অন্যদিকে ডেপুটি স্পিকার, লোকসভার স্পিকার নির্বাচিত হওয়ার পরে আরো একজনকে ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে, এবং এখানেও শুধুমাত্র লোকসভার যারা সদস্য তারা ভোট দেবে। এই দুটো ভোটেই ভারতের সাধারণ মানুষ অংশগ্রহণ করে না। 6 নম্বর কোশ্চেন, নিজের কোন খেলাটির সঙ্গে বি সাই প্রনীত হামিদিপতি সাই প্রনীত পুরো নাম ইনি যুক্ত? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, যদিও এই কোশ্চেনটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এবছরের জন্য এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, কারণ 2024 সালে ইনি রিটায়ারমেন্ট করে নিয়েছেন, তিনি রিটায়ার করে গেছেন। কোন খেলার সঙ্গে যুক্ত? ইনি ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত। অপশন সি ইজ রাইট অ্যান্সার, ইনি ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত এবং খুব ইম্পর্টেন্ট একজন প্লেয়ার। 7 নম্বর কোশ্চেন, কোন প্রক্রিয়ায় লোহার উপর জিঙ্ক প্রলেপ লাগানো হয় যাতে মরচে না পড়ে? গ্যালভানাইজেশন, অ্যানিলিং, স্মেল্টিং, ওয়েল্ডিং। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, গ্যালভানাইজেশন। 8 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানের 51A অনুচ্ছেদ মানে 51A আর্টিকেলে নিজের কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? এর মধ্যে কি রয়েছে? মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, নাগরিকত্ব নাকি সরকারি ভাতা? ফান্ডামেন্টাল রাইট, ফান্ডামেন্টাল ডিউটি, সিটিজেনশিপ নাকি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ? 51A আর্টিকেল আমাদের সংবিধানের প্রথমে ছিল না, 42তম সংবিধান সংশোধনী আইন বা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে
1976 সালে এটা সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। এর মধ্যে কি রয়েছে? মৌলিক কর্তব্য রয়েছে, ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে, মৌলিক কর্তব্য। 9 নম্বর কোশ্চেন, ভূমিকম্পের পরিমাপে ব্যবহৃত তীব্রতা স্কেলের পরিমাপ কত? আমরা ভূমিকম্পের মাপার জন্য কি ব্যবহার করি? আমরা ব্যবহার করি সিসমোগ্রাফ। যে যন্ত্রটা ব্যবহার করি তার নাম হচ্ছে সিসমোগ্রাফ, এবং সিসমোগ্রাফে যে স্কেলটা থাকে সেই স্কেলটার নাম হচ্ছে রিক্টার স্কেল। চার্লস রিক্টারের নামে, এটা একজন বিজ্ঞানী, তার নামে রিক্টার স্কেল। এই স্কেলের মাধ্যমে আমরা পরিমাপ করি। এখানে টোটাল যে ভূমিকম্প স্কেলটা, তাতে 1 থেকে 12 অব্দি সীমা রয়েছে, অর্থাৎ 1 হচ্ছে খুব কম ভূমিকম্প আর 12 হচ্ছে তীব্রতর ভূমিকম্প। এর মাঝখানে 1 থেকে 12 অব্দি ভূমিকম্প রয়েছে। ঠিক আছে, এখানে একটা টেবিল দেখতে পাচ্ছ। এই টেবিলটা হচ্ছে সিসমোগ্রাফের মাপ, যে কি ধরনের ভূমিকম্প হলে কিরকম বলা হয়। মোটামুটি 7 থেকে ভেরি স্ট্রং, মানে হচ্ছে প্রচন্ড তীব্র ভূমিকম্প ধরা হয়। 7 থেকে 12 হচ্ছে, 12 হচ্ছে এক্সট্রিম, প্রচন্ড বেশি ভূমিকম্প, আর তার নিচের গুলো, 7-এর নিচের গুলো মৃদু ভূমিকম্প মানা হয়। 10 নম্বর কোশ্চেন, কোন বনকে মৌসুমী বন বলা হয়? নেক্সট কোশ্চেন, কোন বনকে মৌসুমী বন বলা হয়? ক্রান্তীয় পর্ণমোচী বনভূমি, ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি, ম্যানগ্রোভ বনভূমি, নাকি মন্টেন বনভূমি? মৌসুমী বন বলা হয় ক্রান্তীয় পর্ণমোচী বনভূমিকে। ক্রান্তীয় পর্ণমোচী বনভূমি ভারতের সব থেকে বড় বনভূমি, এটা সব থেকে বড় অংশে পাওয়া যায়, এবং এই বনভূমির জন্য 100 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাত দরকার, যেটা ভারতের অধিকাংশ জায়গাতে মৌসুমী বায়ুর কারণে হয়, এবং 27 ডিগ্রি এবং তার থেকে বেশি উষ্ণতা দরকার। তো যেহেতু মৌসুমী বায়ুর প্রভাব ভারতের ওপর সব থেকে বেশি, এবং তার ফলে এই আবহাওয়া আমরা পেয়ে থাকি, সেই কারণে এই বনভূমি তৈরি হয়। তো সেই কারণে এই বনভূমিকে মৌসুমী বনভূমি বলা হয়। এইখানে সব থেকে ইম্পর্টেন্ট যে গাছগুলো কি, শাল, সেগুন, মহুয়া, পলাশ, শিমুল, তারপর চন্দন, এই সমস্ত গাছগুলো এখানে দেখতে পাওয়া যায়। 11 নম্বর কোশ্চেন, নিচের কোন ব্যাংক ভারতের নোট ছাপায়? ভারতীয় রিজার্ভ ব্যাংক, নাবার্ড, আইসিআইসিআই ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া? সঠিক উত্তর, আমরা এটা খুব সহজ কোশ্চেন, ভারতীয় রিজার্ভ ব্যাংক। কিন্তু এখান থেকে আমরা কিছু জিনিস জানবো। প্রথম কথা, নোট ছাপানোর জন্য সরকারের একটা সংস্থা রয়েছে, কোম্পানি রয়েছে, ভারতীয় স্টেট মানে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা সংস্থা রয়েছে, একটা হচ্ছে রিজার্ভ ব্যাংকের নিজের একটা কোম্পানি রয়েছে। যে দুটো কোম্পানি এই ভারতের যে নোট, অর্থাৎ কাগজের যে নোট, সেটা ছাপায়। একটা কোম্পানির নাম হচ্ছে SPMCIL, সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। এটার মালিকানা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে, এবং এর আন্ডারে দুটো জায়গা রয়েছে যেখান থেকে কাগজের নোট ছাপানো হয়। একটা হচ্ছে দিওয়াস, এটা মধ্যপ্রদেশে অবস্থিত, আর একটা হচ্ছে নাসিক, যেটা মহারাষ্ট্রে অবস্থিত। আর একটা সংস্থার নাম BRBNMPL, ভারতীয় রিজার্ভ ব্যাংক নোট মুদ্রণ প্রাইভেট লিমিটেড। এর আন্ডারেও দুটো জায়গা রয়েছে যেখান থেকে এই নোট ছাপানো হয়। একটা হচ্ছে মহীশূর বা মাইসোর, যেটা কর্ণাটকে অবস্থিত, আর একটা হচ্ছে শালবনী, এখানে এটা অবস্থিত ওয়েস্ট বেঙ্গলে, এবং এই সংস্থাটা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার আন্ডারে একটা সংস্থা। 12 নম্বর কোশ্চেন, ইনসুলিনের অভাবে কোন রোগ হয়? স্ক্লেরোডার্মা, মাল্টিপল স্ক্লেরোসিস, ডায়াবেটিস মেলিটাস, আর রিউমাটয়েড আর্থারাইটিস? সঠিক উত্তর এখানে কি? অপশন সি, ডায়াবেটিস মেলিটাস। ডায়াবেটিস মেলিটাস রোগ হয় ইনসুলিনের অভাবে। 13 নম্বর কোশ্চেন, কম্পিউটারে কোন ইউনিট ডেটা প্রক্রিয়াকরণের জন্য দায়ী? মানে ডেটা প্রসেসিং এর জন্য কোন ইউনিট দায়ী, এবং একে কম্পিউটারের ইলেকট্রনিক মস্তিষ্ক বা ইলেকট্রনিক ব্রেন বলা হয়? র্যাম, কিবোর্ড, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, নাকি হার্ড ডিস্ক? কম্পিউটারে আমরা যাই কাজ করি না কেন, সেটা যায় হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউতে, এবং সিপিইউ সেটাকে প্রসেস করে। তো সিপিইউ ইজ দ্য রাইট অ্যান্সার, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অপশন সি।
নম্বর কোশ্চেন, ভারত ছাড়ো আন্দোলনের সময় বোম্বাইয়ের গোয়ালিয়া ট্যাঙ্ক ময়দানে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলনের জন্য কে সবচেয়ে বেশি পরিচিত ছিলেন? কারণ ভারত ছাড়ো আন্দোলনের সময়, আচ্ছা অপশন দেওয়া হয়েছে অরুণা আসফ আলী, লক্ষ্মী সাহগাল, কনকলতা বড়ুয়া নাকি ভিকাজি রুস্তম কামা। ভারত ছাড়ো আন্দোলনের সময় কংগ্রেসের অধিকাংশ যে বড় লিডার নেতা ছিলেন তাদের সবাইকে গ্রেপ্তার করে নেওয়া হয়। সেই কারণে যারা পরবর্তী যারা লিডার ছিলেন তারা এখানে এই ভারত ছাড়ো আন্দোলনকে এগিয়ে নিয়ে যায়। এমনি ভাবে এরকমই একটা অনুষ্ঠানে বোম্বাইয়ের গোয়ালিয়া ট্যাঙ্কে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং করেন অরুণা আসফ আলী, অপশন এ। অরুণা আসফ আলী সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট, তিনি 1942 সালে গোয়ালিয়া ট্যাঙ্কে এই সভাতে পতাকা উত্তোলন করেন এবং তিনি দিল্লির প্রথম মেয়র হয়েছিলেন। স্বাধীনতার পরবর্তী সময় দিল্লির প্রথম মেয়র ছিলেন অরুণা আসফ আলী। 15 নম্বর কোশ্চেন, আতিশ ই চিনার, ফ্লেমস অফ চিনার, এটা কোন রাজনীতিবিদের আত্মজীবনী? এপিজে আব্দুল কালাম, বেনাজির ভুট্টো, এম হৃদয়তুল্লাহ নাকি শেখ মোহাম্মদ আবদুল্লাহ? সঠিক উত্তর এখানে শেখ মোহাম্মদ আবদুল্লাহ, অপশন ডি। ইনি কাশ্মীরের একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন এবং ইনি শের ই কাশ্মীর নামে পরিচিত। এনার নিক নেম হচ্ছে শের ই কাশ্মীর। যদি বলা হয় যে শের ই কাশ্মীর নামে কে পরিচিত, তার নাম হচ্ছে শেখ মোহাম্মদ আবদুল্লাহ। এটা হচ্ছে তার অটোবায়োগ্রাফি, দ্য ব্লেজিং চিনার। 16 নম্বর কোশ্চেন, সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? লর্ড ওয়েলেসলি, লর্ড লিটন, ডালহাউসি নাকি ক্যানিং? সত্যবিলোপ নীতি বা ডক্ট্রিন অফ ল্যাপস এটা করেন কে? ডালহাউসি। এবং 1848-এ সাতারা প্রথম রাজ্য যাদেরকে এটা নিতে বাধ্য করা হয়। সত্যবিলোপ নীতিতে কি বলা হয়েছিল? কোনো আশ্রিত রাজ্য, ইংরেজদের যে সমস্ত আশ্রিত রাজ্যগুলো ছিল, দেশীয় রাজ্যগুলো ছিল, তাদের যদি কোনো পুত্র সন্তান না থাকে তাহলে তারা দত্তক নিতে পারবে না সেই জায়গাটা, সেই যে রাজ্যটা সেটা ব্রিটিশদের আন্ডারে চলে আসবে। তো সাতারা প্রথম স্টেট যাদেরকে এটা নিতে বাধ্য করা হয়েছিল। ভারতে প্রতি বছর কোন দিনে সংবিধান দিবস পালন করা হয়? 30শে নভেম্বর, 15ই অক্টোবর, 26শে নভেম্বর নাকি 2রা অক্টোবর? এই দিন কেন নেওয়া হয়েছিল? সংবিধান দিবস কেন পালন করা হয়? কারণ এই দিনে 26শে নভেম্বর, অপশন সি রাইট অ্যান্সার, গৃহীত হয়েছিল সংবিধান। ওকে, গৃহীত হয়েছিল। আর এনফোর্স কবে হয়, লাগু কবে করা হয়? 26শে জানুয়ারি, যেদিন আমরা প্রজাতন্ত্র দিবস পালন করি। 18 নম্বর কোশ্চেন, ইউনেস্কোর প্রতিনিধিমূলক সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় কালবেলিয়া লোকসঙ্গীত ও নৃত্য কত সালে অন্তর্ভুক্ত হয়? ডাইরেক্ট কবে অন্তর্ভুক্ত হয় সেখান থেকে কোশ্চেন করা হয়েছে এবং এটা WBCS এর মিসলেনিয়াস এর কোশ্চেন। তো অপশন দেওয়া হয়েছে 2012, 2010, 2017, 2015। ইউনেস্কোর একটা লিস্ট রয়েছে যেখানে কি রাখা রয়েছে? রিপ্রেজেন্টেটিভ লিস্ট অফ ইনট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজ, অর্থাৎ যে সমস্ত জিনিস বা যে সমস্ত অনুষ্ঠান বলতে পারো বা পদ্ধতি যেটাকে আমরা ছুঁতে পারি না, শুধু দেখতে পারি চোখে, সেটাকে আমরা ছুঁতে পারি না, সেগুলোকে আমরা এই লিস্টের মধ্যে ইউনেস্কো রাখে আর কি। তো কালবেলিয়া এটা একটা লোকসঙ্গীত এবং নৃত্য, এটা 2010 সালে এই লিস্টের মধ্যে স্থান পায়। আচ্ছা, কালবেলিয়া কোথাকার? রাজস্থানের। এই লিস্টটা খুব ইম্পর্টেন্ট, সাংস্কৃতিক ঐতিহ্যের যে লিস্টটা। আমি এর উপরও ক্লাস তৈরি করতে পারি, যদি তোমরা চাও নিচে কমেন্ট করে এগুলো জানিও, যে যদি তোমাদের লাগে তাহলে আমি আর্ট অ্যান্ড কালচারের উপর এই টপিকগুলো আলোচনা করব। 2008 সালে প্রথমবার 3টে জিনিসকে এই লিস্টের মধ্যে রাখা হয়। প্রথম হচ্ছে রামলীলা, যেটা মেনলি উত্তর ভারতে, উত্তরপ্রদেশ এই অঞ্চলে পালন করা হয়। সেকেন্ড হচ্ছে বৈদিক জপ, যে বৈদিক চ্যান্টিং, সেটা মন্ত্রপাঠ, সেটা হচ্ছে 2008-এ। এবং কুদিয়াত্তম 3 নম্বর, এই 3টে হচ্ছে 2008-এ অ্যাড করা হয়। কুদিয়াত্তম কি? কেরালার একটা থিয়েটার। ওকে, 2009 সালে রাম্মাম কে অ্যাড করা হয়। রাম্মান হচ্ছে উত্তরাখণ্ডের একটা ধর্মীয় উৎসব। এখানে একটা গ্রাম রয়েছে সালুর ডুংরা গ্রাম, সেখানকার যে দেবতা, গৃহপালিত দেবতা না, সেখানকার যে দেবতা ভূমিয়াল দেবতা, তার উদ্দেশ্যে একটা উৎসব হয়, সেই রামমানকে 2009 অ্যাড করা হয়। 2010-এ অ্যাড করা হয় ছৌ নৃত্যকে। ছৌ নৃত্য ভারতের 3টে রাজ্যে হয়, ওয়েস্ট বেঙ্গল, পুরুলিয়াতে, ঠিক আছে, এছাড়া ঝাড়খণ্ড আর ওড়িশার ময়ূরভঞ্জ এবং ঝাড়খণ্ডের সরাইকেল্লা। তারপর হচ্ছে কালবেলিয়া, 2010-এ কালবেলিয়াকে অ্যাড করা হয়। 2010-এও 3টে অ্যাড হয়, 3টে জিনিস অ্যাড হয়। কালবেলিয়া রাজস্থানের, এটা লোকগীতি এবং নৃত্য, এটা সাপ এর সঙ্গে যুক্ত,
স্নেক ড্যান্সও বলা হয়। মুদিয়েট্টু অ্যাড করা হয় 2010-এ, কেরালার একটা নৃত্যনাট্য মুদিয়েট্টু। বৌদ্ধিস্ট চ্যান্টিং, বৌদ্ধ যে মনিস্ট্রি গুলো সেখানে যে জব, সেটা 2012 সালে অ্যাড করা হয়। সংকীর্তন মণিপুরে পালন করা হয়, সেই সংকীর্তন 2013 সালে অ্যাড করা হয়। পাঞ্জাবের ঐতিহ্যবাহী পিতল এবং তামার পাত্র তৈরির কারুকার্য 2014 সালে অ্যাড করা হয়। 2016 সালে যোগাকে অ্যাড করা হয়। 2016 সালে নওরোজ, 2016-তে দুটো অ্যাড করা হয়, নওরোজ এবং যোগ। নওরোজ হচ্ছে পার্সিয়ান নতুন বছর, ঠিক আছে, পার্সিয়ান কালচারের মানুষ, তারা নতুন বছর পালন করে নওরোজের মাধ্যমে। 2017-এ অ্যাড করা হয় কুম্ভ মেলা, যেটা পৃথিবীর সব থেকে বড় হিউম্যান মেলা, যেখানে সমস্ত মানুষ একত্রিত হয়, একসাথে হয়, সেটা পৃথিবীর সব থেকে বড়। 2021-এ দুর্গাপুজোকে অ্যাড করা হয় এবং 2023-এ গারবাকে অ্যাড করা হয় গুজরাটের। এটা হচ্ছে লেটেস্ট গুজরাটের গারবা। এটা হচ্ছে কালবেলিয়া ডান্সের একটা চিত্র। 19 নম্বর কোশ্চেন, নয়াদিল্লির লোটাস টেম্পল দেশের একজন স্থপতি ডিজাইন করেছিলেন? কোন দেশের একজন আর্কিটেক্ট সেটা ডিজাইন করেন নয়াদিল্লির লোটাস টেম্পল? সঠিক উত্তর হচ্ছে ইরান, অপশন এ ইরান। এটা হচ্ছে লোটাস টেম্পল। যিনি তৈরি করেছিলেন তার নাম হচ্ছে ফারিবার্ড সাহাওয়া, ঠিক আছে, এটা ডিজাইন করেন তিনি, ইরানের একজন স্থপতি ছিলেন। আর 1986 সালে এটা উন্মুক্ত করা হয়। 20 নম্বর কোশ্চেন, সরকারিয়া কমিশন কখন রিপোর্ট জমা দেয়? রাজ্য এবং কেন্দ্রের মধ্যে সমঝোতার জন্য এই কমিশন গঠন করা হয়েছিল। রিপোর্ট জমা দেয় হচ্ছে 1988-তে। এটা গঠন করা হয়েছিল 1983-তে গঠন করা হয়েছিল। কেন্দ্রীয় এবং রাজ্যের সম্পর্ক পরীক্ষা করার জন্য এটা তৈরি করা হয়েছিল। যিনি হেড ছিলেন, এখানে চেয়ারম্যান ছিলেন, তার নাম হচ্ছে রণজিৎ সিং সরকারিয়া। তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন, অবসরপ্রাপ্ত বিচারপতি। তো তার নাম থেকে এই কমিটির নাম হচ্ছে সরকারিয়া কমিশন। আর অন্যান্য নেতৃত্ব যারা, কমিটিতে অন্যান্য সদস্য যারা ছিলেন, শ্রী বি শিবরামান, ডক্টর SR সেন আর রামা সুব্রমণিয়াম। তো টোটাল 4 মেম্বারের এটা একটা কমিটি ছিল। 21 নম্বর কোশ্চেন, গুপ্ত আমলের বিখ্যাত দশাবতার মন্দির, যা উত্তর ভারতের অন্যতম প্রাচীন পঞ্চায়তন মন্দির হিসেবে স্বীকৃত, এটা কোথায় অবস্থিত? আমি ভারতের মন্দির সম্পর্কে একটা ভিডিও অলরেডি বানিয়েছি, আর্ট অ্যান্ড কালচার প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে, সেখানে আমি এটা আলোচনা করেছিলাম। দশাবতার মন্দির, এটা পঞ্চায়তন মন্দির। পঞ্চায়তন মন্দির মানে কি? যেখানে মূল যে মন্দির তার চারপাশে 4টে অন্য মন্দির থাকবে, ঠিক আছে। এটা হিন্দু মন্দির শিল্পরীতির একটা প্রাচীন নিদর্শন, যেখানে একই জায়গাতে টোটাল 5টা মন্দির থাকবে, তো সেটাকে পঞ্চায়তন মন্দির বলা হয়। তো এটা কোথায় অবস্থিত? এটা দেওঘরে অবস্থিত, অপশন বি দেওঘর। এটা হচ্ছে সেই মন্দিরটা, দশাবতার মন্দির। 22 নম্বর কোশ্চেন, উদ্ভিদের নিচের কোন বিভাগে একটি ভালো আলাদা শরীর নেই? অর্থাৎ এই উদ্ভিদের কোনটা কাণ্ড, কোনটা পাতা ইত্যাদি, কোনটা হচ্ছে যে কাণ্ড যেটা, সেটা সঠিকভাবে আলাদা করা যায় না। জিমনোস্পার্মস, ব্রায়োফাইটা, থ্যালোফাইট নাকি টেরিডোফাইট? সঠিক উত্তর হচ্ছে থ্যালোফাইট, অপশন সি। থ্যালোফাইট যে উদ্ভিদ, তার কোনো আলাদা শরীর নেই। এখানে প্ল্যান্ট কিংডমকে, অর্থাৎ যে উদ্ভিদ জগৎকে টোটাল 5 ভাগে ভাগ করা হয়। 5 ভাগে ভাগ করা হয়, এই 5টা ভাগ, কিন্তু তাকেও আবার 2টো সুপার হেডে ভাগ করা হয়। অর্থাৎ যেগুলোতে বীজ হয়, যেগুলোতে বীজ হয় না, সেটা এরকম 3টে উদ্ভিদ রয়েছে। আর যাদের বীজ হয় তাদেরকে আরেকটা সেকশনে রাখা হয়েছে। যে সমস্ত উদ্ভিদের বীজ হয় না সেগুলোর নাম হচ্ছে, এর মধ্যে রয়েছে 3টে শ্রেণী, ক্লোরোফাইটা, ব্রায়োফাইটা আর টেরিডোফাইটা, ঠিক আছে। ক্লোরোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। যাদের বীজ হয় তাদেরকে দুভাগে ভাগ করা হয়, জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম। ক্লোরোফাইটাকেই আবার থ্যালোফাইটা বলা হয়। যেমন এই ধরনের উদ্ভিদ শ্যাওলা জাতীয়, যাদের কোনো প্রপার ভাগ করা যায় না, সেটাকে থ্যালোফাইটা বলা হয়। 23 নম্বর কোশ্চেন, ভারতের নির্মিত প্রথম অশোধিত তেলের পাইপলাইনের নাম কি? কান্ডালা ভাটিন্ডা পাইপলাইন, হাজিরা বিজাপুর জগদীশপুর গ্যাস পাইপলাইন, নাহারকাটিয়া নুনমতি বরুণীর পাইপলাইন, মুম্বাই অঙ্কলেশ্বর কয়ালি পাইপলাইন। সঠিক উত্তর এখানে হবে অপশন সি, নাহারকাটিয়া নুনমতি বারাউনি পাইপলাইন। এটা শুধু এটার ইম্পর্টেন্স কি, এই পাইপলাইনটা হচ্ছে ভারতের শুধু নয়, এশিয়ার প্রথম ক্রস কান্ট্রি পাইপলাইন। এর মানে কি, এটা 2টো দেশের মধ্যে দিয়ে গেছে, অর্থাৎ আসাম থেকে এটা শুরু হয়েছে, ঠিক আছে, মাঝখানে কিছুটা অংশ বাংলাদেশের মধ্যে দিয়ে গেছে, দিয়ে বিহারের বারাউনি বলে যে জায়গা, সেইখান অব্দি গেছে। বারাউনিতে একটা তৈল শোধনাগার রয়েছে, সেই অব্দি গেছে। আসামের থেকে তেল উত্তোলন করা হয় এবং এখানে পাঠানো হয়। তো এটা এশিয়ার প্রথম ক্রস কান্ট্রি পাইপলাইন। 24 নম্বর কোশ্চেন, ভারতের জিডিপিতে নিচের কোন খাতের
অংশ সবচেয়ে বেশি, শিল্প, সেবা, উৎপাদন নাকি কৃষি? সঠিক উত্তর হচ্ছে সেবা, অপশন বি। সেবা খাতে সব থেকে বেশি জিডিপি এখন রয়েছে। ওকে, আর 25 নম্বর, নিচের কোন ধারা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করা হয়েছে? সুপ্রিম কোর্ট এস্টাবলিশ করা হয়েছে ধারা 124, 124, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এই ছিল আজকের 25টা কোশ্চেন, এবং তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে। নিচে ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে জয়েন করতে পারো, বা টেলিগ্রামে সার্চ করে নিও দ্য জিকে একাডেমি। যদি তোমাদের এই ক্লাসটা ভালো লাগে, প্লিজ লাইক এবং শেয়ার করো। থ্যাংক ইউ এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য।